শুভেচ্ছা দর্শকবৃন্দ, আমি শামীম এহসান খান আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি অর্থনীতি বিষয়ে আমার এই ধারাবাহিক আলোচনায় আবার আজকে নতুন একটি পর্বে। তো গত পর্বে আমরা আলোচনা করছিলাম বাজেট সংক্রান্ত বিষয় নিয়ে, আজকে সেটি আমরা চালিয়ে যাব। তো যে প্রশ্নটা আমরা গতকাল শেষ করেছিলাম সেটা হলো যে কী ধরনের প্রকল্প বা বাজেটের ডেভেলপমেন্ট পলিসিটা কী হওয়া উচিত। এই ডেভেলপমেন্ট পলিসির মজার ব্যাপারটা হচ্ছে সরকারের এই যে উন্নয়ন কর্মসূচি, এই বইটা, এটা মোটা বই, এই বইটার মধ্যে তারা প্রতি বছর কি কি প্রকল্পে তারা অর্থ বিনিয়োগ করবে সেটা এখানে উল্লেখ আছে। এবং এখানে প্রত্যেকটা উন্নয়ন কর্মসূচিরই শুরুতে তাদের পলিসি বিষয়টা আলোচনা আছে। সেই পলিসির ক্ষেত্রে তারা যে কথাটা সকলেই বলে সেটা হচ্ছে যে আমরা দেশের যে সমস্ত কাজগুলো করা দরকার তার অগ্রাধিকার ভিত্তিতে, যেগুলো মানে তারা সবসময় অগ্রাধিকার প্রশ্নটা বলছে। এই অগ্রাধিকারের ব্যাপারটা বলতে গিয়েই এবছর তারা 1270টা নতুন প্রকল্প হাতে নিয়েছে এবং গত বছরের 1330টার মধ্যে থেকে 1150টা নিয়েছে, মোট হলো 2420টা। এই 2420টা নাকি অগ্রাধিকার প্রকল্প। তাহলে অগ্রাধিকার প্রকল্প কি? একটা অশিক্ষিত কৃষকও জানে যে একসঙ্গে অনেকগুলো বিষয় নিয়ে কাজ করলে কাজ ভালো হয় না। যত টাকাই একজনের কাছে থাকুক না কেন, তারা চেষ্টা করে একটা, দুইটা, খুব বেশি 3টা প্রকল্প নিয়ে কাজ করতে। তাহলে কি হয়, সেই প্রকল্পগুলোকে মানে সঠিক পরিচর্যা করা সম্ভব হয়, সেই প্রকল্পগুলোকে জন্য যতটুকু অর্থ প্রয়োজন হয় সেটা দিতে পারে। এই যে 2420টা প্রকল্প আছে এবছর যেগুলো করবে, এই 2400 প্রকল্পর মধ্যে সবগুলোই যদি খুব ভালো প্রকল্প হয় তা সত্ত্বেও তাহলেও এগুলো একবারে অগ্রাধিকার প্রাপ্য হওয়ার কথা নয়। এই 2400 প্রকল্পের যে বইটা হবে, এবছরের বইটা এখনো হয় নাই, আমরা আপনাদেরকে পড়ে শোনাবো বা দেখিয়ে দেব। আপনারা নিজেরও ইচ্ছে করলে ওয়েবসাইট থেকে ওটা নামিয়ে নিতে পারবেন। যে এবং সেই প্রকল্পগুলোকে একটা একটা করে যদি দেখেন, যে এই প্রকল্পগুলো তাদেরকে অনেক খুঁজে খুঁজে বের করতে হয়েছে, গবেষণা করে বের করতে হয়েছে। আর একদম যেটা প্রতিনিয়ত মানুষ কষ্ট পাচ্ছে আমাদের পরিবহন ব্যবস্থার কারণে, আমাদের যোগাযোগ ব্যবস্থার কারণে, যেগুলো অনেক বড় আকারের সমস্যা, আমাদের বিদ্যুতের সমস্যা, জ্বালানির সমস্যা, সেগুলো তারা দেখতে পায় না। তাহলে এই যে মানে প্রকল্প নির্ধারণ যেভাবে করে, আমি আগে উল্লেখ করেছিলাম যে অশিক্ষিত কৃষক, আসলে অশিক্ষিত তো আমরা তাদেরকে বলি যারা অক্ষর জ্ঞান নাই, তাদেরকে আমরা অশিক্ষিত বলছি। সত্যিকারের অর্থে যারা কাজ করে, কৃষক তো কাজ করে এবং তার ওই যে চাষের যে জ্ঞান, সেটা একটা অনেক বড় জ্ঞান। আমি নিজে বিভিন্ন চাষাবাদের মধ্যে গিয়ে দেখেছি এই কাজটা প্রতিটা স্টেজে তাদেরকে পারফেক্টলি একটা নলেজ থেকে কাজটা করি। আমি কিন্তু ওইটা মেন করি নাই যে কৃষক অশিক্ষিত। কৃষকরা শিক্ষিত মানে জ্ঞানী, তার বিষয়ে সে অনেক জ্ঞানী, কিন্তু তাদের মধ্যে যারা একটু ওই গ্রামের কিছু লোক আছে না, যারা অনেক বোকা, এই ধরনের বোকা লোককে আমি স্পেসিফিক তাদেরকে চিনি, খুবই বোকা মানুষ তাদেরকে তারা অ্যাকচুয়ালি পরিবারের, এমনকি ওই পরিবারের ওই স্ত্রী ওই পরিবারটাকে চায়, এমন বোকা লোকও কিন্তু একসঙ্গে 5টা বিষয় নিয়ে কাজ করবে না। সে বলবে না, এটা তো সম্ভব না। তা আমাদের কি সহস্র মানে 3 লক্ষ কোটি টাকা এমন কোনো বড় কোটি টাকা না, $1 ট্রিলিয়ন নিয়ে যারা কাজ করে আমেরিকা, তারাও একসঙ্গে এইরকম এতগুলো প্রজেক্টে কাজ করে না। তো
কি হয় যে একসঙ্গে অনেক প্রজেক্ট নিলে তার অর্থই হচ্ছে যে কোনো বিশেষ জিনিসটাকে তারা বুঝতে পারে নাই, এই দেশে মানে মানুষের এই দেশের অর্থনীতির যে সমস্যা সেটা তারা বুঝতে পারে নাই বলে বা ইচ্ছাকৃতভাবে বা কাউকে সাহায্য করার জন্য এই ধরনের টাকাগুলোকে, একটা কথা আছে, বড় টাকা খুচরা করে ফেলে দেওয়া। এই 3 লক্ষ কোটি টাকা কিন্তু বাংলাদেশের পার্সপেক্টিভে একেবারে কম টাকা না, অনেক টাকা। এই 3 লক্ষ কোটি টাকা তারা ব্যয় করবে এই 2400 প্রকল্পের জন্য। স্বভাবতই আমরা আগেও আলোচনা করেছি যে এতে করে এই প্রতিটা প্রকল্পই তাদের গুরুত্ব হারাবে, তার মানে কম পরিমাণ টাকা সেখানে বিনিয়োজিত হবে, যার ফলে ওগুলো শেষ হতে অনেক সময় লাগবে, আনুষঙ্গিক খরচ অনেক বেড়ে যাবে এবং কোনো অর্থ তার তৈরি হয় না। হয় যে নাই সেটা গত 50 বছর থেকে আমরা দেখে আসছি। প্রত্যেক বছরেই কিন্তু এই ধরনের বাজেট দুইটা, একটা হলো রেভিনিউ বাজেট, একটা হলো ডেভেলপমেন্ট বাজেট। ডেভেলপমেন্ট বাজেটে একটা বড় অঙ্কের টাকা থাকতো, কিন্তু এই ছোট 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 প্রকল্পে ভাগ করে দেওয়া হতো, যার ফলে ওইগুলো কোনো দিনই আমাদের যে সত্যিকার দেশের যে প্রকৃত সমস্যা সেই সমস্যাগুলোকে অ্যাড্রেস করতে পারে নাই। তো সুতরাং আমরা এই প্রশ্ন নিয়ে আগেও আলোচনা করেছি। আজকে আমাদের যেটা পলিসির ব্যাপারটা, যেহেতু আমরা পরিষ্কার হয়ে গেছে, পলিসি হতে হবে এইটা যাতে 2টা 3টা বা 4টা সেক্টরকে আমাকে ভাগ করে নিতে হবে। এই 4টা সেক্টরের এক্সক্লুসিভ মানে এক্সস্টিভ, ওই 4টা সেক্টরে যেন কাজ করার পরে যখন থেকে শুরু করলাম সর্বনিম্ন সময়ে, তার মানে ধরেন আমি একটা টোটাল বাংলাদেশের জন্য রেল লাইন করব, এই সর্বোচ্চ প্রচেষ্টার মধ্যে দিয়ে যদি এই রেল লাইনগুলো কমপ্লিট করতে 7 বছর লাগে, ওই 7 বছরের মধ্যে শেষ করে ফেলতে হবে। রেল সংক্রান্ত বিষয়ে যেন আর দ্বিতীয় আমাকে না চিন্তা করতে হয়। তেমনি বিদ্যুতের বিষয়টাও, বিদ্যুৎ বা জ্বালানি যা যা করা দরকার, যেখান থেকে গ্যাস তোলা দরকার গ্যাস তুলতে হবে, যেখান থেকে তেল আমদানি করে সেটাকে কন্টিনিউয়াস একটা স্টক রাখতে হবে, কয়লা আমদানি করে সেটা স্টক রাখতে হবে, এই সব কিছু যা যা প্রয়োজন সবই যখন আমি শেষ করব সেটাকে বলা হয় এক্সস্টিভ। আমাদের এই প্রকল্পগুলোকে এমনভাবে নির্ধারণ করতে হবে যাতে করে সর্বাধিক গুরুত্ব এবং সর্বাধিক কম সময়ের মধ্যে শেষ করে ফেলা যায়। এটার একটু করলাম, ওইটার আর একটু করলাম, আর একটা একটু শুরু করে বহু প্রজেক্ট আছে, আমি লিস্ট দিতে পারি। শুরু করা হয়েছে, প্রথম বছর কিছু হয়তো 2 লাখ টাকা বা 10 লাখ টাকা ব্যয় করা হয়েছে, তারপরের বছর কাজই করা হয় না, 1 লাখ টাকা শুধু দিয়ে ফেলে রাখা হয়েছে। ওখানে যে প্রজেক্ট ডাইরেক্টর আছে তাকে জাস্ট বেতন দেওয়া হয় বা পাহারাদারকে বেতন দেওয়া হয়। এইভাবে বহু টাকা অপচয় হচ্ছে। এইভাবে টাকা ব্যয় করার অর্থ একটাই, সেটা হচ্ছে যে এই টাকাগুলো যেন কাজে না লাগে। এটা বিশ্বাস করা খুব কঠিন ব্যাপার যে আমাদের রাষ্ট্রে এত বড় বড় আমলা আছে, এই অর্থনীতিতে পিএইচডি পর্যন্ত আছে অনেক এখানে, কিন্তু এমনকি কনসালটেন্ট হিসেবে বহু পিএইচডি আছে, কিন্তু তারা অদ্ভুত কারণে এই আলোচনাটা তারা কখনোই করে না। এই নানান জায়গায় দুর্নীতি হচ্ছে, যে এবছরও আলোচনা কি হচ্ছে, আলোচনা হচ্ছে যে রেভিনিউ যে বাজেটটা যেটা নির্ধারণ করা হচ্ছে এই টাকাটা কালেকশন করতে পারবে না, এই এনবিআর এর নানান রকম সমস্যা, তারপরে আমাদের দেখতে হবে ইনফ্লেশন কি। আরে বাবা, ইনফ্লেশনের ব্যাপারটা ভিন্ন, আপনারা ইনফ্লেশন কেন হয় এটা বিষয়টা জানেনই না, বুঝেনি না। একই সঙ্গে একটা বিষয়ের, যেমন পেঁয়াজের দাম এবছর অনেক কম, তাহলে ইনফ্লেশন বেড়ে গেছে, তাহলে পেঁয়াজের দাম কমলে কেন? এই যে দাম কমাবরা, এই বিষয়গুলো কোথা থেকে উৎসারিত হয় তারা এটা ঠিক বোঝেই না, অথচ এই বাজেটের সময় তারা এই সমস্ত বিষয়গুলি আলোচনা করে। কারণ হচ্ছে কি, তারা অর্থনীতির গোড়ার ব্যাপারটাই তারা জানে না। এই যদি অর্থনীতির গোড়ার ব্যাপারটা এখানে একেবারেই খুবই সাধারণ বুদ্ধি দিয়ে করা হয়, কোনো বিশেষজ্ঞের প্রয়োজন নাই। যে আমার 3 লক্ষ কোটি টাকা গত বছর 2.5 লক্ষ কোটি টাকা, এবছর 3 লক্ষ কোটি টাকা, তার আগের বছর 2 লক্ষ, এই যে 10 বছর যদি ইতিহাস নেন তাহলে 20 লক্ষ পাড়ায় 25 লক্ষ কোটি টাকা। এই 25 লক্ষ কোটি টাকা দিয়ে আমরা কি অ্যাচিভ করছি? আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, বলেন দেখি একটা জিনিস। হ্যাঁ, যেটা বলা যাবে, এই যে মেট্রো রেল হয়েছে, তার দাম কত? টোটাল মেট্রো রেলের দাম বড়জোর 1 লক্ষ কোটি টাকা। যেমন ধরেন একটা পদ্মা সেতু, তেমনই একটা মেট্রো রেল, এই কয়েকটা যদি যোগ করা যায়
তাহলে দেখবেন হয়তো 2 লক্ষ বা 3 লক্ষ কোটি টাকার কাজ। কিন্তু কাজ তো হয়েছে 25 লক্ষ কোটি টাকার। তাহলে দেখানো যাচ্ছে না কেন? কারণ হলো সেগুলো অযথা নামকে আস্তে প্রজেক্ট ছিল। আর যেখানে আমাদের বড় আকারের সমস্যা রয়ে গেছে, সেইগুলোকে গুরুত্ব না দেওয়ার অর্থই হলো তারা অর্থনীতি বোঝে না। আচ্ছা, আর সমালোচনা করার জন্য আমরা যে পয়েন্টে আসা দরকার সেটা হচ্ছে, তাহলে প্রশ্ন হচ্ছে কোন জিনিসগুলো আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বাংলাদেশের অর্থনীতির জন্য? নাম্বার 1 হচ্ছে জ্বালানি। জ্বালানি মানে বিদ্যুৎ, গ্যাস, কয়লা, সোলার এনার্জি, এই সবগুলোই হলো জ্বালানি। একটা ইন্ডাস্ট্রিতে যেমন জ্বালানি লাগে মানে বিদ্যুৎ লাগে, তেমনই লাগে বয়লার চালাতে হয়, বয়লারের জন্য গ্যাস লাগে অথবা এইসব জিনিসগুলো লাগে। তেমনই এগ্রিকালচারের জন্য জ্বালানি একটা খুব ভাইটাল জিনিস। সেটা যেমন আমাদের ধান উৎপাদন টোটালি নির্ভর করে হলো সেচ ব্যবস্থার উপরে। আর এই সেচটা হচ্ছে আইডার ডিজেল থেকে আসতে হবে অথবা আপনার বিদ্যুৎ থেকে আসতে হবে। তো ডিজেলের থেকে বিদ্যুৎটা বেশি প্রিফারেবল, তাতে খরচ অনেক কম হয়। তো যাই হোক, এই জ্বালানি বিদ্যুৎ হলো নাম্বার 1 প্রায়োরিটি পাবে সব কিছুর জন্য। নাম্বার 2 হচ্ছে যেহেতু পরিবহন যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত উন্নত করা দরকার, সুতরাং রেলওয়ে হলো দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়। তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো ইন্ডাস্ট্রি। বাংলাদেশের ইকোনমিতে এমনকি পাকিস্তানের সঙ্গে যে বাংলাদেশের মানুষের মন খারাপ হয়ে গেছিল সেটা হলো পাট। এই পাটের জন্য এখানে বড় বড় ইন্ডাস্ট্রি করা হয়েছে। তারপরেও পাটের যে আয়, সেই আয়টা দিয়ে তারা ইসলামাবাদ গড়ে তুলেছিল, তারা রাওয়ালপিন্ডি করে তুলেছিল, সেগুলো আমাদের কষ্ট দিয়েছিল। কিন্তু সেই পাটেরই ইন্ডাস্ট্রি পরবর্তীতে আর নাই কিন্তু। অথচ দেশের মানুষকে বাধ্যতা, আমার বইতে পাট নিয়ে আমি অনেক আলোচনা করেছি। পাট এমন একটা অনিবার্য ফসল, এই যে আষাঢ় শ্রাবণ মাসে, এমনকি জ্যৈষ্ঠ মাসের পরের থেকে ধান কাটার পরে এই যে সিজনটা, এই সিজনটা পাট না উৎপাদন করলে ওই সময়টা বসে থাকতে হয় কৃষককে। তো এই যে পাট আমাদের এত গুরুত্বপূর্ণ একটা ফসল, এদেশের সাধারণ মানুষের মানে কৃষকের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ফসল, সেই অনেক পাট প্রোডাকশন হচ্ছে এখন। সেই পাটটা দাম ঠিক মতো পাচ্ছে না। যদি আমাদের দেশে অনেকগুলো পাট ইন্ডাস্ট্রি হয়ে ওঠে আবার, তাহলে এটা সামগ্রিক অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ। তো আমরা দেখব কি কি ইন্ডাস্ট্রি, আমরা 3 নম্বর গুরুত্বপূর্ণ বললাম ইন্ডাস্ট্রি, কি কি ইন্ডাস্ট্রিগুলো গুরুত্বপূর্ণ সেটা পরবর্তীতে আমরা আলোচনা করব। আজকের মতো এখানেই শেষ করছি। আমাদের এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটি টিপে রাখবেন, যাতে করে নতুন ভিডিও আসার সাথে সাথে আপনারা পেয়ে যান। আর পাশাপাশি লাইক শেয়ার করে রাখবেন, অনেক শেয়ার বেশি করে রাখবেন, আর কমেন্ট করবেন, প্রশ্ন করবেন, যেন এমন প্রশ্ন আপনি আশা করি করবেন যেটা আমি যে ধারায় কথা বলছি তার উল্টা হয়ে যায়। তাহলেও আপনি প্রশ্নের উত্তর পেলে আমাদের অর্থনীতির মূল ধারাটা জানতে পারবেন। আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। অনেক অনেক ধন্যবাদ।